কারণ কি, আমাদের কিছু জিনিস মেনে চলতে হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রথম কথা। তো এইখানে আমরা আসলে সবাই এই ফটোগ্রাফিটা করতে পারি। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে সেই ইকুইপমেন্ট থাকে, আমাদের কাছে সেই রিসোর্স গুলো থাকে, তো আমরা কিন্তু সবাই ফটোগ্রাফির সাথে ইনভলভ হতে পারি। আহ, যেমনটা আমি বললাম আগেই, যে আমরা কিন্তু সবাই যেহেতু এখন ফটোগ্রাফার, আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ছবি তুলি। আমরা কোথাও গেলে, আমরা যখন আমাদের স্কুলে যাচ্ছি কি কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমরা অফিসে যাচ্ছি বা ফিরে আসছি, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি ঢাকায় বা ঢাকার বাইরে, আমরা কোনো সুন্দর জিনিস দেখছি বা কোনো একটা জিনিস দেখছি যেটা দেখে আমাদের মনে হচ্ছে এটা আমি রেখে দিতে চাই, আমার মেমোরিতে রেখে দিতে চাই, তখন কিন্তু আমরা সবাই আমাদের ডিএসএলআর ক্যামেরা হোক বা মুঠোফোন হোক, আমরা কিন্তু সেটা তুলে ফেলি। আমরা চাই যে ওই ছবিগুলো আমাদের কাছে থাক। তো এই লক্ষ্যে অ্যাকচুয়ালি আমরা যদি একটু জেনে যাই যে হ্যাঁ, একটা ছবি তুলতে যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি, তাহলে কিন্তু ছবিটা আরো সুন্দর হয়ে যেতে পারে, আরো সাবলীল হতে পারে, আরো আহ ইনফরমেটিভ বা এক্সপ্রেসিভ হতে পারে। হ্যাঁ, যদি আমরা কিছু জিনিস সেখানে মেনে চলি, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে আপনার কাছে। তো সেখান থেকে, তো এভাবে, যেমন আমার কথা যদি বলি, যে ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি আমার অন্যান্য অনেক কাজের ভিতর ফটোগ্রাফিকে ভালো লাগার একটা কারণ চলে এসেছে। সেটা কোনো একটা ব্যক্তি থেকে হতে পারে, আবার কোনো একটা জিনিস থেকেও হতে পারে, কোনো কিছু দেখেও হতে পারে। যেমন আমার আহ খুব পরিচিত একজন ফটোগ্রাফার ছিলেন ছোটবেলা থেকেই, তার ছবি দেখে আমি বড় হয়েছি, এবং সেটা দেখে আমার মনে হচ্ছে আমি ছবি তুলতে চাই। আমি এত সুন্দর একটা ছবি সে কিভাবে তুললেন। আমার মনে আছে একজন বিখ্যাত ফটোগ্রাফার আমাদের আহ, আহ, খুব পরিচিত, মানে আমাদের গ্রামের বাড়িতে উনি 21শে পদক প্রাপ্ত ছিলেন ফটোগ্রাফার। উনি আমাদের অনেক বড় আর কি। আমি আমার দাদার থেকেও বড়। তো উনি আমাদের বাসার জানালা দিয়ে একটা নদীর ছবি তুলেছিলেন। সেটা আবার আমাদের বাসায় ছিল। তো সেটা আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এবং দেখে আমি সব সময় ছবিটা দেখে, ওই ছবির ওই নদী, নদীর ভেতর নৌকা, আকাশে মেঘ, হ্যাঁ, বিকেল বেলা সূর্যটা নেমে যাচ্ছে, আহ কালো মেঘের পেছনে সূর্য, সেখান থেকে আলো বের হয়ে আসছে, এত, আর নদীতে কিছু টল করছে পানি, হ্যাঁ, আর তার পেছনে হচ্ছে একটা বিশাল আহ গ্রাম। তো এটা আমি ছোটবেলা থেকে এই ছবিটা দেখে আমার খুব মন চাইতো যে এরকম ছবি, এত সুন্দর ছবি উনি কিভাবে তুললেন। হ্যাঁ, এত সুন্দর চোখ, তার কিভাবে। তো ছবি তো অ্যাকচুয়ালি আমরা আহ আলোর খেলা, তাই না? সবকিছুই আহ আলো নিয়ে খেলা করা। আমরা চোখে যা দেখি এবং ফটোগ্রাফিতে যা করি, সবই তো আলোর খেলা। তো ফটোগ্রাফি জানলে, ফটোগ্রাফিটা জানাটা শুধু যে ক্যামেরায় ধারণ করা, সেটা সেটা তো বটেই। তাছাড়াও কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কোনো কিছু কিভাবে দেখছি। আমি যে চোখের জিনিসটা দেখছি সামনে, সেটা হতে পারে একটা পাহাড়, সেটা হতে পারে একটা নদী, বা আপনার বাসার নিচেই একটা রাস্তা। তো সেটাকে কিভাবে দেখা, আপনি বিভিন্ন পার্সপেক্টিভে দেখতে পারেন। তো আপনি যখন ফটোগ্রাফির নজরে দেখবেন, দেখবেন আপনি পৃথিবীটাকে খুব সুন্দরভাবে দেখছেন। একদম নগণ্য কোন স্থানেও আপনি সৌন্দর্য বের করে আনতে পারবেন। আপনার বাসার নিচে বা আপনার অফিসে যাওয়ার পথে কোনো একটা ঘটনা বা কোনো একটা দৃশ্য আপনি এমন তো সুন্দর এবং সূক্ষ্মভাবে দেখলেন, যেটা কিন্তু আপনার মনে, যদি আপনি সাধারণভাবে দেখতেন হয়তো বা আপনি খেয়ালই করতেন না, সেটা কিন্তু আপনার চোখের বাইরে চলে গেল। তো ফটোগ্রাফি কিন্তু আমরা কি দেখছি, কিভাবে দেখছি একটা জিনিস, সেটাকে নিয়েও কাজ করে। আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনার পার্সপেক্টিভটা, আপনি কি দেখছেন। আপনি একটা ছোট্ট রিক্সায় বা আপনার গ্রামের বাড়িতে একটা ধান খেতে আপনি কোনো ছোট কিছু থেকে অনেক বড় সুন্দর একটা আইডিয়া আনতে পারেন। প্রথমে তো আপনার চোখে দেখতে হবে,
আপনি চোখে আগে সেই সৌন্দর্যটা উপলব্ধি করতে হবে, তারপর না হয় আপনি ওটা ক্যামেরায় তুলে রাখবেন। তো প্রত্যেকটা মানুষ আমরা যারা দেখতে পাই, তারা কিন্তু আগে, এটাও একটা স্কিল, যে আমরা কি দেখছি। আমরা তো দেখতে পাই সবকিছু, কিন্তু কি দেখছি এবং সেটা আমরা কিভাবে আহরণ করছি, সেটাও কিন্তু একটা স্কিল। সেটাও আমাদের জানলে, সেটা আমরা যত জানবো, সেটা তত আমাদের পরিষ্কার হয়ে যাবে। চোখের সামনে যে পর্দা, সেটা খুলে যাবে এবং আমরা এই পৃথিবীটাকে আরো অন্যভাবে অনেক সুন্দর করে দেখতে পারবো। তো এই জন্যই যে আপনার হৃদয় থেকে আমরা ফটোগ্রাফিটা করি এবং দেখি, এবং কিভাবে দেখতে হয় সেটা শিখি, তাই না? কিভাবে আমরা দেখবো পৃথিবীটাকে, যে আমাদের এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, সেখান থেকে কিভাবে একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমরা এই ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারি। আর প্রথমে আমরা এইভাবেই লাইফ ফিলোসফি থেকেই আমরা জানতে পারি যে কিভাবে আমরা একটা জিনিস দেখতে পারি। এরপরে যখন আমরা কোনো সুন্দর জিনিস, যে কোনো জায়গায় একটা সুন্দর জিনিস বা যে কোনো একটা ইমোশন আমরা দেখি, সেটাকে আমরা আমাদের মেমোরিতে স্টোর করে রাখি। সেটা প্রফেশনালিও হতে পারে, সেটা আপনার জাস্ট আপনার প্যাশন থেকে, আপনার মন থেকে হতে পারে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই লোক হন না কেন, আপনি অথবা আপনার প্রফেশনালি আপনি একজন ইঞ্জিনিয়ার, কি একজন ডক্টর, কি আপনি একজন ব্যাংকার, কিন্তু তারপরেও আপনার মন থেকে হতে পারে যে আমি কিছু জিনিস স্টোর করে রাখি, কোনো জিনিস ভালো লাগলে সেটা স্টোর করে রাখি, মেমোরিটা স্টোর করে রাখি। বা প্রিয়জন, আপনার পরিবারে যখন আপনারা ছবি তোলেন, মেমোরিতে স্টোর করে রাখা যায় কিভাবে, সেটাও হলো এই ফটোগ্রাফিরই ব্যাপার স্যাপার। এখানে এর মাধ্যমে কিন্তু আসলে এটা একটা সোর্স অফ হ্যাপিনেস, যে এখান থেকে আমরা আসলে একটা আনন্দ পাই। যে কোনো আর্ট থেকে আমরা কিন্তু আনন্দ পাই, তাই না? একটা ছবি যদি আঁকেন আপনি, বা একটা সিনেমাও যদি দেখেন, একটা নাটক যদি আপনি তৈরি করেন বা দেখেন, বা একটা ছবি যদি আপনি তোলেন, এখান থেকে একটা নির্মল আনন্দ কিন্তু আসে। তো এখান থেকে আসলে, তো এখান থেকেই যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের, বিভিন্ন আর্ট ফর্মের থেকে, এই আর্ট ফর্মটা হচ্ছে জাস্ট আমাদের আলো নিয়ে খেলা, যেটা আমি বলেছি, আলো নিয়ে খেলা। আপনি যত সুন্দর করে আলো নিয়ে খেলা করতে পারবেন, আপনার ছবিটাও তত সুন্দর হবে। রোদের আলো, আপনার নিজের তৈরিকৃত আলো, বা আলো ছায়ার খেলা, সবকিছুই আসলে এই ফটোগ্রাফির ভিতরে। আলো ছায়ার খেলাটাই এই ফটোগ্রাফির ভিতরে মুখ্য বিষয়। এখন সেটা হলো ফটোগ্রাফি নিয়ে, সেটা হলো যে সব সময় আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যে আমরা কোন রিসোর্স বা ইকুইপমেন্ট দিয়ে ছবি তুলছি, এটা বড় ব্যাপার না। আপনি আপনি আপনার দৃষ্টিটা, আপনার এক্সপ্রেশন করার যে ক্যাপাবিলিটা, সেটাই আসলে আসলে আপনার ছবিতে কিন্তু প্রতিফলিত হবে। তো তো এটাই হলো আসল প্রতিপাদ্য কথা, যে এটা আপনি, আপনার ক্যামেরা কিন্তু না। ভালো ক্যামেরা দরকার, যারা প্রফেশনালি কাজ করছেন অবশ্যই দরকার, নানা কারণে দরকার, কিন্তু তারপরেও এটা কিন্তু আপনার হাত, আপনার চোখ, আপনার মন, যেটা আপনার ছবি তৈরি করবে। যেমন একজন অনেক বড় ফটোগ্রাফার এক সময় আমার এক সেশনে, ওনার সেশনে উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আপনারা বাসায় যখন, বা কারো বাসায় গেলেন, আপনারা যখন খাবার খান, কিছু খাচ্ছেন এবং খাবারটা খুব মজা হয়েছে, আপনারা জিজ্ঞাসা করেন খাবারটা কে রান্না করেছে। আপনারা কিন্তু জিজ্ঞেস করেন না যে কোন চুলায় রান্না হয়েছে, কারণ চুলা কিন্তু সেম, এবং চুলার কিন্তু গুণ না। যে রাঁধুনি, যার হাতে রান্না, এটা তার গুণ, তার গুণ। এই ব্যাপারটাও তাই, কারণ রান্নাও একটা আর্ট, রান্না সম্পূর্ণ আর্ট, এটাও, এবং আর্ট অ্যান্ড সায়েন্স। তেমন ছবি তোলাও তাই। তো আপনি আপনার মনটাকে, আপনার ছবি তোলার দৃষ্টিটাকে যত সুন্দর করে তুলবেন প্র্যাকটিসের মাধ্যমে, তত কিন্তু আপনার ছবিটা আরো সুন্দর হবে, দেখতে আরো ভালো লাগবে।
তো এই হচ্ছে কথা আমাদের। তো আমরা একটা ছবি দেখি, আহ এটা একটা খুবই ল্যান্ডস্কেপ হচ্ছে হলো আহ এরকম হয়, আপনার খুব সাধারণ এই ছবিতে আপনার প্রথম দৃশ্যে হয়তো বা অনেক কিছু নাও মনে হতে পারে, কিন্তু আমরা যদি ছোট ছোট কিছু জিনিস দেখি তাহলে কিন্তু ছবিটা অনেক কিছু বলবে আপনাকে। যেমন আমরা বলি, দেখেন না এই ছবির বাঁ পাশে আমরা দেখছি একটা নৌকায় হচ্ছে খড় নিয়ে যাচ্ছে, সেটার প্রতিফলন আমরা দেখছি হলো পানিতে। বাবর ভাই, আপনি একটু স্লাইডটা যদি করতেন, ওই প্রথম স্লাইডটা কি চেঞ্জ হয়নি না? না না, চেঞ্জ হয়নি। হ্যাঁ, যেটা বলছেন ওইটা ঠিক আছে, এখন হয়েছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা কি এক মিনিট, আপনি এটা ল্যান্ডস্কেপ ইয়া দিয়ে দেন, যে ওটা আচ্ছা এভাবেই থাক, হ্যাঁ এভাবেই থাক, ছেড়ে আসবে। আচ্ছা এভাবেই থাক, ফুল স্ক্রিন দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এই ছবিটা একটু দেখি। এই ছবিতেও আপনারা দেখবেন যে ছোট ছোট জিনিস আমরা যখন একসাথে করব তখন একটা অনেকগুলো কথা, অনেকগুলো এক্সপ্রেশন আমরা কিন্তু ছবি থেকে নিয়ে আসতে পারবো। যেমন এই ছবিটাই আমরা দেখি, এই ছবিতে একটা পাশে একটা নৌকা, সেই নৌকার উপরে খড় দেয়া, সেটার আবার রিফ্লেকশন আমরা দেখছি নদীতে। তার অপর পাশে কিছু নৌকা আহ, বাঁধা আছে, কিছু নৌকা পানিতে ডোবানো, আবার পেছনে নৌকা হয়তোবা আলকাতরা দিচ্ছে, আবার কেউ একজন গোসল করছে, হ্যাঁ, নদীতে, কেউ কেউ কাপড় ধুচ্ছে। আবার দূরে দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে তৈরি একটা জায়গা যেখানে কেউ মাছ মাছ মারছে। দূরে আবার একটা ঘাট দেখা যায়, তার পাশে সবুজ আহ ধান ক্ষেত, পেছনে হলো আমাদের একটা গ্রাম। তো গ্রামের ফাঁকে ফাঁকে বাড়ি, কি তার ভিতরে খড়ের গাদা। তো এটা যখন আপনি ছোট ছোট এই জিনিসগুলো একসাথে করবেন, চোখে দেখবেন, যখন আপনি চোখে দেখবেন তখন এই এই জিনিসটা আপনার মনে ধরবে যে বাহ খুব সুন্দর, তো এখানে তো এই ছোট ছোট জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলো আমি এখন ক্যামেরায় বন্দি করে নিই। তখন আপনি এইভাবে ক্যামেরাটায় বন্দি করে নিলেন। এখন আপনি ছোট ছোট এলিমেন্টস গুলোই আপনাকে কিন্তু একটা গল্প বলে দিচ্ছে যে এটা একটা গ্রাম বাংলার চিত্র। এখানে কত ধরনের নদীকে ব্যবহার করে কত মানুষ কত কিছু করছে, সেখানে গোসল করছে, কাপড় ধুচ্ছে, পানি হয়তো বা পানি নিচ্ছে, নৌকাকে ডুবিয়ে ভিজিয়ে রেখেছে, নৌকার ব্যবহার হচ্ছে, কিছু নৌকা ঘাটে বাঁধা আছে, আবার মাছ ধরছে নদীতে। তো এরকম যে একটা ছবি আপনার অনেকগুলো গল্প আপনার কিন্তু বলে দিতে পারে। তো এইটাই হলো ছবির হলো একটা আহ, বড় ব্যাপার, যে ছোট ছোট গল্প কিভাবে একটা বড় গল্প বলতে পারে। আর আমরা এর সাথে যেটা আরো একটা করবো, যে এইভাবে এভাবে যে আমরা ছবি দেখি, আমরাও বিভিন্ন ছবি দেখবো। সব সময় আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক ছবি দেখি, সুন্দর সুন্দর ছবি দেখি। আমরা একটু খুঁজে বের করব যে কোথায় কেমন ছবি আছে, আহ, সে ছবিতে আসলে কি বলছে, ছবির ছোট ছোট ব্যাপারগুলো কি ওখানে। যত আমরা এগুলো দেখার জন্য মনোযোগ দিব, একটু ভালোভাবে পরখ করে দেখব, তত কিন্তু দেখবেন আপনি অনেক কিছু জেনে যাচ্ছেন ছবির ব্যাপারে। ছবিটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথম আহ, যখন আমরা একটা ছবি দেখি তখন হয়তোবা অনেক কিছু আমরা দেখতে পাই না, আমরা অনেক কিছু আমাদের নজর এড়িয়ে যায়। কিন্তু আমরা যখন একটু গভীর ভাবে ছবিটা দেখি তখন কিন্তু আস্তে আস্তে ছোট ছোট গল্পগুলো কিন্তু প্রকাশ পায়। এই ছোট ছোট গল্পগুলোই একটা বড় গল্প নিয়ে আসে, তখন আরো গভীরে আমরা যেতে পারি, একটা ছবির গল্পের একটা গভীরে যেতে পারি। আমরা যখন ছবি তুলবো, সেটা যে ছবি হোক, আমরা প্রফেশনালি তুলি বা পার্সোনাল ব্যাপারে ছবি তুলি,
এই ছোট ছোট ব্যাপারগুলা, যে আমি যে ছবিটা তুলছি, আমি কোথাও ঘুরতে গেলাম, এখন ঘুরতে যাওয়ার পর আমি যে ছবিটা তুলছি সেখানে আমি আছি, তার সাথে আর কি আছে সেখানে, আমার সাথে আমি যে এখানে ঘুরতে এসেছি এইখানে আর কি কোনো গল্প বলছে কিনা, সেটা আমরা এই আমাদের ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা। আবার আপনি যদি আহ আপনার বাসার পাশে বা কোথাও যাওয়ার সময় বা যে কোনো সময় আপনি যদি একটা ছবি তোলেন, সেই ছবিতে আসলে কি কি গল্প বলছে, যে ছবিটা দেখবে তাকে কি কি গল্প বলা যাচ্ছে সেটা বের করা। যে এখানে কি যে এই ছবিটা দেখবে সেই গল্পটা কি বুঝতে পারবে, সে কি ওই গল্পটা দেখছে, এখানে কি একটা গল্প কি প্রকাশ পাচ্ছে, সেটা প্রশ্ন করে সেটাকে ধরে রাখা। তো এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ছবি তোলা এবং ছবি দেখার মাধ্যমে আমরা বুঝে যাব আসলে যে কিভাবে আসলে ছবি তুলতে হয়। তো বেসিক ব্যাপারটা হলো যে আগে দুটো জিনিস চেনা, একটা হলো ফোরগ্রাউন্ড আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা ফোরগ্রাউন্ড নিয়ে অনেক চিন্তিত থাকি, ফোরগ্রাউন্ড নিয়ে চিন্তিত থাকি। ফোরগ্রাউন্ডটা কি, যেটা মুখ্য বিষয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যেটা ছবি তুলছেন সেই মুখ্য বিষয়। আমরা বেশিরভাগ সময় যেটা করি ওই মুখ্য বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকি। আমি ছবি তুলছি একটা সাবজেক্টের, হয়তোবা আমরা একটা গাছের ছবি তুলছি, বা একটা ফুলের ছবি তুলছি, বা একটা মানুষ হেঁটে যাচ্ছে রাস্তায়, বৃদ্ধ মানুষ, তার ছবিটা তুলছি। আমরা ব্যস্ত থাকি ওই মানুষটাকে দেখার জন্য, কিন্তু আমরা কিন্তু এর পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটার কথা ভুলে যাই। কিন্তু সেটাও আমাদের নজরে থাকতে হবে, যে ফোরগ্রাউন্ডটা কি এবং ব্যাকগ্রাউন্ডটা কি। এবং এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই ছবিটার যে রিলেশনশিপ এবং যে স্টোরি সেটাকে অ্যালাইন করছে কিনা এবং সেটাকে রিফ্লেক্ট করছে কিনা। তো সেটা কিন্তু আমরা একটা ছবি যখন তুলবো তার ফোরগ্রাউন্ডটা কি হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, এই সব কিছু ক্যালকুলেট করে সব দেখি, আমরা এটাকে কনসিডার করে তারপর তুলি। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কোথাও ঘুরতে যাই বা কোন একজন মানুষের খুব সুন্দর একটা ছবি তুলি, যদি কেউ বলে যে আমার একটা খুব সুন্দর ছবি তুলে দেন প্লিজ, আমরা শুধু মানুষটা না, যে মানুষটার ছবি সেটা না, আমরা তার পেছনে আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা ঠিকঠাক আছে কিনা, বা কোনো আহ, দৃষ্টিকটু কিছু আছে কিনা যেটা আসলে চোখে লাগছে। সাবজেক্ট যে যিনি যার ছবিটা তুলছি তার থেকে দৃষ্টিটা ওই জিনিসটা কেড়ে নিচ্ছে, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে ছবি তুলবো। হয়তো বা আপনি বলতে পারেন আপনি একটু বাইরে দাঁড়ান, আপনাকে একটু এপাশে আসলে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আসে, আপনি তখন ছবিটা তুললেন। আহ, আপনি আহ, দেখলেন যে আপনি একজনের ছবি তুলছেন, পেছনে একটা রিক্সা চলে এসছে, আপনি একটু সময় নেন, রিক্সাটা চলে যাক, বা আপনি একটু তাকে পাশে একটু সরিয়ে নেন, নিয়ে পিছনে হয়তো বা আর কিছু নেই, শুধু রাস্তা, খালি রাস্তাটা আছে, আপনি তখন ছবিটা তোলেন। দেখবেন যে ছবিটা আরো সাবলীল হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, সুন্দর হচ্ছে। তো আপনি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডের যে সাবজেক্টটা আছে তার সাথে ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা কনসিডারেশনে আনবো, একটু দেখে পর্যালোচনা করে তারপর ছবিটা তুলবো। এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো যদি আমরা একটু নজরে রাখি, যে আমি যখন ছবি তুলছি পেছনে কি আছে, পাশে আশেপাশে কি আছে, সামনে যে সাবজেক্টটা আছে সেটার সাথে সেটা সামঞ্জস্য যাচ্ছে কিনা, এটুকু যদি আমরা একটু মনে রাখি, তাহলে কিন্তু ছবিটা এমনিতেই খুব সুন্দর হয়ে যায়। অনেক সময় ছবি হয় কি, আমরা একটা ছবি তুলি, এই পেছনের একটা ছোট্ট কিছু থাকার কারণে, একটা ময়লা, একটা প্যাকেট, কি একজন মানুষের হাত চলে এসছে, কি একটা গাড়ির অংশ চলে এসছে, কি উপর থেকে কিছু একটা দেখা যাচ্ছে, আহ এই ছোট ছোট জিনিসের জন্য কিন্তু একটা ছবি আর ভালো লাগে না দেখতে, কিন্তু দৃষ্টিকটু লাগে। বা খুব রঙিন কিছু পিছনে যেটা চোখের লাগছে আর কি,
আপনার সাবজেক্ট থেকে সেটা সরিয়ে আনছে আপনার চোখ। সেই জিনিসগুলো যদি একটু অ্যাভয়েড করা যায় এবং ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটাকে সামঞ্জস্য রাখা যায়, তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা ছবি কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। যেমন এই ছবিটাই যদি বলি, দেখেন এখানে একটা পরিত্যক্ত নৌকা পড়ে আছে। তো এটা আপনি যদি মনে করেন হ্যাঁ এই লোনলিনেসটা, এই একাকিত্বটা আপনার সাবজেক্ট, যে এখানে এই একা পড়ে থাকা, আহ, ধ্বংসপ্রাপ্ত বৃদ্ধ নৌকা, এটাকে যদি আপনি বলছেন সাবজেক্ট, তাহলে তার পেছনে কি আছে? তার পেছনে একটা বিশাল পাহাড়, সেটা আপনার ব্যাকগ্রাউন্ড। এবং এখানে কোনো নয়েজ নেই, অর্থাৎ কোনো কোনো কিছু আপনার আহ দৃষ্টিকটু লাগছে, কি একজন মানুষ চলে আসেনি বা কোনো অন্য কিছু চলে আসেনি যেটা আপনাকে ওইদিকে নজর নিয়ে যাবে বা আপনার কাছে দৃষ্টিকটু লাগবে, এরকম কিছুই মনে হচ্ছে না। তো এখন যখনই আপনারা ফোন দিয়ে হোক, আপনার ডিএসএলআর দিয়ে হোক, অন্য কোনো ডিভাইস দিয়ে হোক, যখনই আপনি ছবিটা তুলবেন, জাস্ট একটু খেয়াল রাখবেন যে আমার ফোরগ্রাউন্ডের সাবজেক্টের সামনের কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে। আমি একটু দেখি যে এটাকে একটু সুন্দর করা যায় কিনা, একটু সরানো যায় কিনা, আর একটু ভালো করা যায় কিনা। বাস এটুকু একটু মাথায় রেখে একটু সময় নিয়ে একটা ক্লিক করলেই কিন্তু দেখবেন যে একটা খুব সুন্দর ছবি হয়ে যাচ্ছে। আপনার দেখতেও ভালো লাগবে, প্রিন্ট করে রাখতে মন চাবে, এবং এটা আপনি আপনার স্মৃতিতেও কিন্তু থেকে যাবে এবং ভালো লাগবে তখন। এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা আপনারা জাস্ট বেসিক আইডিয়া নিয়ে একটু মাথায় রাখবেন। তো এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা মাথায় রাখবো, যে আমাদের ছবি তোলার সময় আমরা অ্যাকচুয়ালি ফ্রেমটা কেমনটা রাখছি। আমরা ছবি তোলার সময় ফ্রেমিংটা আমাদের কেমন হচ্ছে, সেটা আমাদের মাথায় রাখা দরকার। এটা মাথায় রাখার সময় আপনি দেখবেন যে আপনার ছবিতে আপনি কি জিনিস রাখতে চাচ্ছেন আর কোন কোন জিনিস বাদ দিতে চাচ্ছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনি যে জিনিসটা আপনার মনে হচ্ছে আপনার ছবিতে দরকার নেই, আপনি ফোরগ্রাউন্ডে হোক ব্যাকগ্রাউন্ডে হোক সেটাকে বাদ দিয়ে দিবেন, এবং চেষ্টা করবেন বাদ দেওয়ার। যে ব্যাকগ্রাউন্ডে এমন হয় যে বাদই দেওয়া যাচ্ছে না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার কাছে যদি সুযোগ থাকে যে আমি এই জিনিসটা আসলে ভাল লাগছে না, এই ছবিটা আমি তুলবো, এই পিছনে এই জিনিসটা আমি চাচ্ছি যে না আসুক, আমার ব্যাকগ্রাউন্ডে না আসুক, তো সেটাকে আপনার বাদ দিয়ে কিভাবে একটু অন্য অ্যাঙ্গেলে ছবি তোলা যায় যে ওই জিনিসটা যাতে না আসে, সেটা কিন্তু একটু দেখতে হবে। আবার আপনি সাবজেক্ট, যখন যে সাবজেক্টের ছবি তুলবেন সেই সাবজেক্টটা কেমন হবে, কোন অ্যাঙ্গেলে হবে, সেটাও আপনার জানা দরকার। এবং সেই সাবজেক্টের সাথে কোন জিনিসটা আপনি রাখবেন, কোন জিনিসটা আপনি রাখবেন না, সেটাও আপনি আহ বিবেচনা করে বুঝে তারপর ছবিটা তুলবেন। এর সাথে ফ্রেমিং এর আরেকটা ব্যাপার হচ্ছে যে হরাইজন্টাল লাইন। এটা কেমন? আপনারা যখন ছবি তুলবেন তখন দেখবেন যে ছবির কিছু লাইন আছে, সেটা ভার্টিক্যাল লাইনও হতে পারে, হরাইজন্টাল লাইনও হতে পারে। এই ছবিতে আমরা আমাদের হরাইজন্টাল লাইনটা কোনটা? এই ছবিতে আমাদের হরাইজন্টাল লাইন অনেকগুলো হতে পারে। যেমন আমাদের এখানে একটা হরাইজন্টাল লাইন আছে, এই যে হরাইজন্টাল লাইন হচ্ছে যে লাইনটা শুয়ে আছে। তো এই ছবিতে একটা হরাইজন্টাল লাইন আমরা যদি বলি, তাহলে যে এখানে যে গাছগুলো দেখছি, এই গাছগুলো আমাদেরকে একটা লাইন দিচ্ছে, তাই না? আমরা আমরা এই ছবিটা যদি এইখানে দেখি, দেখেন এই যে এখান থেকে একটা লাইন চলে গেছে, তাই না? এটাকে যদি আপনি হরাইজন্টাল লাইন মনে করেন আপনার ছবিতে, এই ছবিতে আপনার অনেক কিছু হরাইজন্টাল লাইন আমরা করে নিতে পারতাম, কিন্তু আপনি যদি এই ছবিটায় চান যে হ্যাঁ এটাকে আমি হরাইজন্টাল লাইন হিসেবে ধরতে চাই, এই জিনিসটা যাতে এই ফ্রেমিং এর সাথে উপরে এবং নিচে এটার সাথে সমান্তরাল থাকে, সেই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। এখন মনে করেন এই ছবিটা যদি আমি একটু বাঁকা করতাম এবং এই লাইনটা যদি একটু বাঁকা হতো, এরকম বাঁকা হতো, তাহলে কিন্তু ভালো লাগতো না, তাহলে দেখতে কিন্তু একটু দৃষ্টিকটু লাগতো। তা আমরা যখন ছবি তুলি তখন কিন্তু একটু মনে রাখতে হবে
যে আমাদের হরাইজন্টাল লাইনগুলা ঠিক আছে কিনা। আমরা বেশিরভাগই ছবি তোলার সময় যেটা হয়, আমাদের হরাইজন্টাল লাইনটা বেঁকে যায়। তখন আমরা আবার এডিটের সময় হয়তো লাইনটা ঠিক করে নেই, কিন্তু যারা আম, আহ, বেশি এডিটিং চাচ্ছেন না বা চাচ্ছেন যে ছবিটা পারফেক্ট হোক, ফোন দিয়ে তুলছেন হয়তো, তখন এই হরিজন্টাল লাইনটা যাতে ঠিকঠাক থাকে এই জিনিসটা একটু মাথায় রাখা, যে আমি একটা রাস্তার ছবি তুলছি, রাস্তাটার লাইনটা যাতে ঠিক থাকে। আমি পেছনে এরকম গাছের ছবি তুলছি, এই গাছের লাইনটা যাতে ঠিক থাকে। যদি কোনো লাইন থাকে, কোন নদী যদি সমান্তরালের ছবি তুলি, নদীটার লাইনটা যাতে সমান্তরাল হয়, যাতে এটা একটু বাঁকা না হয়ে যায়, ফ্রেমটা যাতে বাঁকা না হয়ে যায়। আহ, ছবির সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড দেখার সাথে সাথে আহ, যে কোনো লাইন, হরাইজন্টাল লাইন, সেটা যাতে বাঁকা না হয় সেদিকে জাস্ট একটু খেয়াল রাখা। তো এই জন্য অনেক সময় অনেক ক্যামেরায় গ্রিডের ব্যবস্থা, মানে ফাংশন থাকে গ্রিড, আপনার গ্রিড অন করে নিতে পারেন। আবার ফোনের ক্যামেরাতেও কিন্তু গ্রিডের, অনেক ফোনের ক্যামেরায় গ্রিড আছে। গ্রিড হচ্ছে এরকম বক্স বক্স দেয়া থাকে। হ্যাঁ, ওই গ্রিডটা আপনারা এনেবল করে নিতে পারেন, যে আপনি গ্রিড থাকলে এরকম উপর নিচ এবং পাশে গ্রিড দেওয়া থাকলে আপনার কিন্তু ছবি তোলার সময় ওই গ্রিড দেখেই আপনারা ছবিটা তুলতে পারেন। তখন কিন্তু আপনার খুব সহজে বুঝে যাবেন, দেখলেই বোঝা যাবে যে ছবিটা কি সোজা আছে না আবার একটু বাঁকা হয়ে গেল। তো আপনারা যদি এইভাবে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখেন, তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে। তখন কিন্তু এই অ্যালাইনমেন্টটা আপনার ছবিটাকে নষ্ট করে ফেলবে না, বাঁকা করে ফেলবে না। তো এটাই আমরা করি, যে যে হরাইজন্টাল লাইনটা থাকে বা ভার্টিক্যাল লাইনটা থাকে, সেই লাইনগুলো যাতে একটু সুন্দর থাকে, একটু সাবলীল থাকে, সোজা থাকে, এই জিনিসটা আমরা দেখবো। তো এইটা করার সময় ফ্রেমিং এ আমরা আমাদের সাবজেক্টটাকেও এমন ভাবে রাখবো যাতে করে সাবজেক্টটা, যে অ্যাঙ্গেলটা আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে অ্যাঙ্গেলটা কেমন আছে, কেমন লাগছে। এভাবে দেখে আমরা ছবিটা তুলি। বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে আসলে আপনি যদি প্ল্যান করে কোথাও যান যে আমি একটা ছবি তুলবো, একটা কোন একটা নির্দিষ্ট জিনিসের, আপনি একটু আগে আগে গিয়ে আগে সেটিংস গুলো ঠিক করে ফেলতে হয়। যে দেখি তো অ্যাঙ্গেলটা কেমন, দেখি তো আজকে রোদ কেমন, আলোটা কেমন, আম, এখানে আসলে কি কি আছে না আছে। হ্যাঁ, একটু ছবি টবি তুলে আগে একটু টেস্ট করে দেখা। হ্যাঁ, যে কেমন লাগছে, আমি যে ছবি যে তুলছি কেমন লাগছে। তারপরে এই ফাংশন গুলো ঠিক করে ছবি তোলা, যে এখন ঠিক লাগছে। প্রথম ক্লিকেই যে সুন্দর ছবি হবে সবসময় তা না, কখনো কখনো একটু আগে থেকে একটু টেস্ট করে নিতে হয়। তো আমরা ওইভাবে টেস্ট করে একটা সাবজেক্টকে প্লেস করে, সেটা আলোটা কোন দিক থেকে আসছে, কেমন লাগছে, ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডে সবকিছু দেখে লাইন ঠিক আছে কিনা, ফ্রেম ঠিক আছে কিনা, সাবজেক্টটা মাঝামাঝি রাখবো না পাশে রাখবো না একটু উঁচুতে রাখবো, এসব দেখে তারপর আমরা একটা ছবি তুলবো। অনেকগুলো ছবি তুলবো, তার মধ্যে যেটা আমাদের ভাল লাগবে সেটা আমরা রেখে দিব। তো এইভাবেই। এবং ফ্রেমিং অনেকটা সাইকেল চালানোর মতো, আপনি যত ছবি তুলবেন ফ্রেমিং আপনার আরো সুন্দর হবে। ছবি তুলতে তুলতে দেখবেন যে আপনার হাত চলে আসছে। এই যে এত কিছু মনে হচ্ছে যে এত কিছু একটা ছবি তোলার সময় মনে রাখবো কিভাবে, দেখবেন যখন আপনি ছবি তুলতে থাকবেন তখন আপনার এটা হাতে চলে আসবে। আপনার তখন ওই মনের ভেতরেই আপনি বুঝে যাবেন যে এখানে সবকিছুই আমার ফলো করা হয়ে যাচ্ছে। আপনি একাই ফলো করে ফেলতে পারবেন যে কিভাবে হরিজন্টাল লাইনটা ঠিক রেখে, ব্যাকগ্রাউন্ডটা দেখে, ফ্রেমিংটা দেখে আপনার একা একাই হয়ে যাবে। তখন আলাদা আলাদা ভাবে এগুলোকে মনে রাখতে হবে না, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে। তো এখানে টেকনিক্যাল ব্যাপারগুলো যদি বলি, এই টেকনিক্যাল ব্যাপারগুলো এই ক্লাসে হয়তো বা আমরা অনেক বেশি বলবো না, এখানে একদম অল্প করে বলবো। আহ, কারণ এগুলো নিয়ে একটু কথা বললে একটু সময় নিয়ে বলতে হবে। তো টেকনিক্যাল ব্যাপার যদি বলি,
তাহলে একটা ক্যামেরা, একটা ছবি তোলার 3টা জিনিস অ্যাকচুয়ালি আমরা মাথায় রাখি ছবি তোলার সময়। সেটা হলো সবগুলোই অ্যাকচুয়ালি আলোর খেলা দিয়ে, সবকিছুই হলো কম আলো না বেশি আলো, এইটা নিয়ে আমাদের খেলা। তো আমাদের যখন আমরা ছবি তুলবো একটা ডিএসএলআর দিয়ে, এবং এই ডিএসএলআর এর এই অপশন গুলো কিন্তু ফোনেও আছে। অনেক ফোনেই আমরা কাস্টমাইজ করে প্রফেশনাল মোডে কিন্তু ছবি তুলতে পারি। আমরা এমনি ফোনে যে ছবি তুলি সেটা তো ওর বুঝে সবকিছু সেট করে আপনার জন্য বেস্ট আউটকামটা নিয়ে আসে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এই আউটকামটা চাচ্ছি না, আমি চাই আমার নিজের মতো করে ছবি তোলার জন্য, তখন কিন্তু ফোনেও এটা সম্ভব। তো এখানে আমরা 3টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে আইএসও, একটা হচ্ছে হলো অ্যাপারচার, আর আরেকটা হচ্ছে হলো আমার শাটার স্পিড। তো এগুলো আমরা ডিটেলে না বলে আমি সহজ ভাষায় খুব সুন্দর করে, মানে একদম সহজ ভাষায় আমি বলছি, যাতে করে আমরা খুব সহজে এটা বুঝি। কারণ এটা নিয়ে গভীরভাবে কথা বলার জন্য আমরা সময় নিয়ে পরবর্তীতে কথা বলবো এটা। তো প্রথমে হচ্ছে আইএসও নিয়ে যদি বলি, এটা হচ্ছে আপনার ক্যামেরার যে পর্দাটা আছে সেটার সেন্সিটিভিটিটা। এখন আপনি যদি আইএসও, এই যে আইএসওর মান যেটা এখানে 100 দেয়া, সেটা যদি আপনি 200 করেন, 300 করেন, 500 করেন, 1000 করেন, তার মানে ও আরো বেশি আলো নেবে আপনার ছবির জন্য, সে আলো গ্রহণ করবে আরো বেশি। তো যত বেশি আলো গ্রহণ করবে সে তত উজ্জ্বল হবে। এখন অলরেডি যদি অনেক আলো থাকে তখন আপনার আইএসও কম হবে। আর যদি আলো কম থাকে, পরিবেশে আপনি যেটার ছবি তুলছেন সেটার আলো যদি কম থাকে, তাহলে আপনি আইএসওটা কম রাখবেন। আর যদি আপনি যে সাবজেক্টের ছবি তুলছেন বা আপনি যে পরিবেশের ছবি তুলছেন সেটার আলো যদি অনেক বেশি থাকে, তাহলে আপনি আইএসওটা কম রাখবেন। এইরকম, মানে আইএসওটা হচ্ছে আপনি কতটুকু আলো নিচ্ছেন সেটাকে বলে দিচ্ছে। যদি বেশি আলো থাকে কম আইএসও, কারণ কম আলো নিবে। যদি পরিবেশে কম আলো থাকে বেশি আইএসও, তাহলে বেশি আলো কম আলো নিবে, এরকম। তো এটা হচ্ছে একটা। এরপর আপনার আছে শাটার স্পিড। শাটার স্পিডটা হলো কতক্ষণ ধরে আলোটা নিচ্ছে, এটা হলো সময়। যদি বেশি সময় ধরে আলো নেয় আপনার ক্যামেরা, তাহলে বেশি আলো নিবে। যদি কম সময় ধরে আলো নেয় তাহলে কম আলো নেবে। যখন আপনার বেশি আলোর দরকার, যে পরিবেশে আলোটা কম, আমি চাচ্ছি বেশি আলো নিতে, তাহলে আমাকে বেশি সময় ধরে স্পিডটা কমিয়ে, শাটার স্পিডটা কমিয়ে আমার আলো নিতে হবে। আর যদি এমন হয় যে আমার এখানে অনেক আলো, অনেক রৌদ্রোজ্জ্বল, বা আমি আমার সেট আপ করে নিয়েছি, অনেক আলো দিয়েছি বাইরে থেকে, আহ, তো তখন আমার তো আলো কম দরকার। তখন ক্যামেরার শাটার স্পিডটা আমরা বাড়িয়ে দিব, যাতে সে কম আলো নেয়, যাতে খুব দ্রুত একটু আলো নিয়ে নেয়, তাহলে বেশি আলো আসবে না। তা গেল এইটা। তাহলে আমাদের এখানে গেল একটা হচ্ছে যে সেন্সিটিভিটি, আরেকটা গেছে স্পিড, আরেকটা হচ্ছে অ্যাপারচার। সেটা হচ্ছে আপনার দরজা, আপনার ক্যামেরার মুখের দরজা। দরজা যদি অনেক বড় হয়, বড় করে রাখেন, আলো অনেক আসবে। দরজা যদি ছোট করে রাখেন, আলো কম আসবে। তো এভাবেই আপনার যখন আলো অনেক বেশি, তখন আপনি দরজাটা ছোট করে রাখবেন যাতে কম আলো আসে। আবার যদি একদম আলো না থাকে, তাহলে একদম দরজাটা খুলে রাখবেন, তাহলে কম আলো, যাতে বেশি করে আলো আসে। এখন যখন আমরা একটা কিছু ছবি তুলবো প্রফেশনালি এবং ম্যানুয়াল মোডে, তখন আমরা এই 3টা জিনিসকে সেট করে নেই। এই যে আমরা বললাম একটু আগে গিয়ে ছবি তুলতে, যে দেখার জন্য যে কেমন আসছে ছবি, এই 3টা জিনিস আমরা বিভিন্ন অবস্থায়, বিভিন্ন ভাবে এই 3টা জিনিসের কম্বিনেশন করে এমন একটা সেট আপ আমরা করি, যে সেট আপে আমরা ছবিটা তুলি। সেটা একদম সেই যেটা ছবি তুলছি সেই পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা যদি
এমন হয় অনেক রৌদ্রোজ্জ্বল, অনেক আলো, তখন হয়তো বা আইএসও আমরা 100-তে রেখে দিব, শাটার স্পিড হয়তো বা 1/200 রেখে দিব, এবং এফ ভ্যালু 2.8 রেখে দিব। এটা যখন আমরা ক্যামেরা নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবো যে এগুলা কত রাখতে হয়। এবং এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, এটাও ওই রান্নার মতো, আপনি কোনটা কত দিবেন সেটাও আপনার মতো। এবং তখনই দেখবেন যে এক একটার কম্বিনেশনে এক এক রকম আউটকাম আসছে আলোর এবং আপনার ছবি। এবং সেই কম্বিনেশনটা ঠিক করে এই আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার, এই সবকিছুর কম্বিনেশনটা ঠিক করে আপনি যে সুন্দর ছবিটা তুলবেন সেটাই আপনার আর্ট। তো এই আলো নিয়ে খেলা করা, এছাড়া আর কিচ্ছু না। একজন, আপনার যদি 5জন ফটোগ্রাফার একসাথে একটা জিনিসের ছবি তোলেন, দেখবেন 5 রকম আসবে, 5 ধরনের আলো, 5 ধরনের অ্যাঙ্গেল, 5 ধরনের আহ মনে হবে 5টা ছবি 5 রকম। এর কারণ হচ্ছে এই আলোর খেলা নিয়েও 5জন 5 রকম কম্বিনেশন ছবি তুলছে। তাহলে মনে হবে যে হ্যাঁ, এই ছবিগুলো অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম হয়ে যাচ্ছে, আলাদা হচ্ছে, আর্ট হচ্ছে। এবং একটা পারফেক্ট ছবি তোলার জন্য এই প্র্যাকটিস গুলোও দরকার। আপনি যত ক্যামেরা নিয়ে এই 3টার কম্বিনেশন করে ছবি তুলবেন, আপনার আইএসও কত হচ্ছে, আপনি অ্যাপারচার কত রাখছেন, আপনার শাটার স্পিড কত রাখছেন, তত আপনার ছবিটা আরো সুন্দর হচ্ছে। এবং আপনি যে জিনিসটা আসলে তুলে ধরতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আপনি তখন সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এই যে এখানে এরকম ফাংশন গুলো এক এক ক্যামেরার এক এক রকম দেখালে, ওই যে এখানে নানা রকম ফাংশন এক এক রকম এক এক ডিজাইনের হলেও এই 3টা জিনিস কিন্তু সবার একই। হ্যাঁ, এই এই 3টা জিনিস সবার একই রকম। যে এখানে 100, এখানে 100, যে ও একটু ছোট করে রেখেছে। অ্যাপারচারে যে এটা কিন্তু গেট, এই গেটটা ছোট করে রেখেছে, এখানে কিন্তু গেটটা অনেক বড় করা। হ্যাঁ, এখানে কিন্তু 3.5, এখানে গেটটা অনেক বড়, অর্থাৎ সে চায় অনেক আলো আসুক ভিতরে, ক্যামেরার ভিতরে আরো আলো আসুক। এখানে কিন্তু ছোট করে রাখা, ও চাচ্ছে যে না, ক্যামেরার ভিতরে একটু কম আলো আসুক। হ্যাঁ, ওই যে এখানেও রেখে দিয়েছে 1/1.6, অর্থাৎ এক এক সেকেন্ডের 1.6 ভাগ। অনেক অনেক তাড়াতাড়ি ছবিটা তুলবে, শেষ করে ছবিটা তুলে ফেলবে। এখানে কিন্তু আরো বেশি, 1/200, এক সেকেন্ডের 200 ভাগের 1 ভাগ, অর্থাৎ আরো দ্রুত ঠুস করে ছবি তুলে ফেলবে, আরো দ্রুত, আরো কম আলো নেবে। তো এরকম ফাংশন গুলো আপনাদের আস্তে আস্তে বুঝে যাবেন আপনারা। যেমন এটাও সেম, এখানে ওই যে 1/200 দিয়েছে, এই যে এফ হলো 6.3, আইএসও 100, একই জিনিস, এক এক ক্যামেরা এক এক রকম দেখতে, কিন্তু কথাগুলো কিন্তু সেম। এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো। এগুলো প্রফেশনাল, যারা প্রফেশনালি ছবি অলরেডি তুলে নেন ওনাদের কাছে এগুলো জানা, যারা নতুন নতুন তারা শিখছেন। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো পরে। আমরা এখন একটা জাস্ট ইজি ব্যাপারে চলে যাই, যে আমরা ছবি তোলার সময় বলি আমরা পোর্ট্রেট ছবি তুলি। তো পোর্ট্রেট ছবিটা অ্যাকচুয়ালি সাইজটা অনেকটা এরকম হয়, এবং আমরা একটা সাবজেক্টের ছবি তুলি। যেমন এখানে আমরা একজন পার্সনের, একটা ইন্ডিভিজুয়ালের ছবি তুলেছি, যেখানে আমরা চাচ্ছি যে মানে এই 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 আমাদের সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে সেটা আমরা এখান থেকে তুলে ধরতে চাচ্ছি। এই ছবি তোলার সময় আপনার যখন একটা পোর্ট্রেট ছবি তুলবেন, সব ছবির মতোই ছবির এক্সপ্রেশন, তার লাইটিং, তার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই সব কিছুকে কম্বিনেশন করে একটা পার্সনের একটা এই আন্ডারস্ট্যান্ডিংটা, মানুষের এই এই ইমোশনটা তুলে ধরবেন, যে কিভাবে এই ইমোশনটাকে অ্যাকচুয়ালি আপনি আপনার ছবির মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো এইটা হচ্ছে পোর্ট্রেট, যে একজন পার্সনের একটা ইমোশনটাকে আপনি নিয়ে আসছেন। এবং এটা নানা রকম পোর্ট্রেট হয়। আমরা বেশিরভাগ সময় অনেকেই পোর্ট্রেট ফটোগ্রাফার যখন নিজেদের জন্য ছবি তুলি, আমরা অনেক পোর্ট্রেট তুলি। যেমন আমরা এখানে এই 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 পোর্ট্রেটটাকে আমরা ট্রেডিশনাল পোর্ট্রেট বলি। অবশ্য ট্রেডিশনাল পোর্ট্রেটে আসলে ব্যাকগ্রাউন্ডটা সলিড হয়, মানে একই রকম হয়। এখানেও অবশ্য পিছনে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড। তবে এরকম আর কি, যে যে সাবজেক্ট সে একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে, যে সাবজেক্ট একদম ক্যামেরার দিকে দেখি যে আমরা
ক্যামেরার দিকে তাকিয়ে থেকে বেশিরভাগ সময়, এটাই ট্র্যাডিশনাল পোর্ট্রেট। এটাই আমরা অ্যাকচুয়ালি মনে করি পোর্ট্রেট, যে যে সাবজেক্ট আমাদের আছে সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, না এই যে বাচ্চাটা ক্যামেরার দিকে তাকিয়েছে, হাসছে, ট্রেডিশনাল পোর্ট্রেট। যে তাকে সে ক্যামেরার দিকে একদম সাবলীল ভাবে বুঝতে পারছে যে সে তার ছবি তোলা হচ্ছে, এটা একটা পোর্ট্রেট। আর আপনার লাইফস্টাইল পোর্ট্রেট হতে পারে, ডকুমেন্টারি ফটোগ্রাফার যারা আছেন, অর্থাৎ মানুষের জীবনযাত্রা, তাদের অবস্থান নিয়ে ইয়ে করে ছবি তোলে, মানুষের জীবন নিয়ে যারা ছবি তোলে, এটা তেমন ছবি। তাদের জীবন নিয়ে তাদের একটা গল্প আছে এখানে, তাদের এখান থেকে তাদের অবস্থাটা বোঝা যাচ্ছে, এরকম এরকম পোর্ট্রেট হতে পারে। আবার পোর্ট্রেট হতে পারে, স্ট্রিট পোর্ট্রেট হতে পারে, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন কারো ছবি তুললেন। আবার ফ্যাশন পোর্ট্রেট হতে পারে, যে আপনি ফ্যাশনটা দেখাতে যাচ্ছেন, এরকম পোর্ট্রেট হতে পারে। আর হতে পারে ল্যান্ডস্কেপ, যেটা অ্যাকচুয়ালি একটা ভাস্ট এনভায়রনমেন্টকে অ্যাকচুয়ালি আপনাকে তুলে ধরে, একটা ভাস্ট এনভায়রনমেন্টকে এইভাবে তুলে ধরে। যেমন এই ছবিটা, যেখানে মেঘ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, বিশাল আকাশ দেখা, সবুজ দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনারা যখন সাগরে, পাহাড়ের বা রাস্তার বা বড় কোনো কিছু ভাস্টলি দেখাতে চান, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে। আমরা অনেক সময় ল্যান্ডস্কেপ মোডে মানুষের ছবিও তুলি, যখন অনেক মানুষ থাকে বা আমাদের ইমোশনটাকে আমরা একটু ভাস্টলি দেখাতে চাই, সেটা হলো এই ল্যান্ডস্কেপ মোডে, এই মোডটায় আমরা ছবি তুলি। এবং সেখানেও, এখানে দেখেন, এখানে একটা হরাইজন্টাল লাইন আছে, এখানে আমাদের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে, এবং এখানেও আমাদের একটা, আমরা যেটা দেখেছি যে এখানে যে নয়েজ গুলো রিডাকশন করার আমরা চেষ্টা চালিয়েছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা জাস্ট এটা দেখবো যে আমরা যে লাইটিং দেখি আমরা ছবি তোলার সময়, যে আপনার ডিরেকশন অফ দ্য লাইট কিভাবে ছবিকে বিভিন্ন রকম ফ্লেভার এনে দিতে পারে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু নানা রকম, নানা অ্যাঙ্গেলে লাইট ফেলা আছে, সামনে থেকে, বাঁ পাশ থেকে, উপর থেকে, একদম সামনে থেকে, পেছন থেকে, তাই না? এখন দেখেন এই ছবিগুলো তার আইডিয়াটা, তার এক্সপ্রেশনটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আপনার ছবির লাইটিং এর সাথে সাথে। সামনে এখানে ফ্রন্ট লাইট আছে, ব্যাক লাইটিং আছে, টপ আছে, বটম আছে, সাইড আছে, তাই না? তো এই লাইট এবং লাইটের কালার, এই জিনিস দুটো আপনার ছবিকে কিন্তু অন্যরকম করে দিবে। আপনি যদি কোথাও ছবি তুলতে চান, বিশেষ করে আপনি কোথাও বেড়াতে গেছেন, কক্সবাজারে বা সিলেটে বা যে কোনো জায়গায়, চেষ্টা করবেন আপনি লাইটের বিপরীত দিকে দাঁড়িয়ে তাহলে হচ্ছে আপনার ছবিটা কিন্তু আপনার মুখে পড়বে, আপনার পেছনে একটা যে এরকম হয়ে যাবে। তখন দেখা যায় যে আপনি যে সাবজেক্টের ছবি তুলছেন তাকেই দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে, এবং পেছনে অনেক উজ্জ্বল। তো যেটা করা লাগে, যে এমন একটা জায়গায় যেখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো, ফোরগ্রাউন্ডটাও ভালো, সাবজেক্টটা অ্যাঙ্গেলটা ভালো পাওয়া যাচ্ছে, সব ফ্রেমিংটা সুন্দর, লাইটিংটা সুন্দর, তো লাইটটা সাবজেক্টকে সুন্দরভাবে তুলে ধরছে, লাইন সব ঠিক আছে, হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনগুলো ঠিক আছে, এগুলো সব একসাথে মাথায় রেখে একটা ছবির মধ্যে নিয়ে আপনার ছবিটা তুলে ফেলা। এবং এটা করতে, এটা যদি আপনার একটু মাথায় রেখে করেন, প্রফেশনালি বা পার্সোনালি, আপনারা দেখবেন ছবি কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? যেমন আমরা দেখি যে এটা যেমন এইখানে যেমন আমরা এটা কিন্তু ইনডোরের লাইট আমরা তৈরি করে নিয়েছি। আমরা এটা কিন্তু আমরা এই লাইটটা আমরা নিজেদের কন্ট্রোল করে তৈরি করে আমরা এই লাইটটা দিয়েছি। আবার লাইট কিন্তু আবার ন্যাচারাল লাইটও হতে পারে, আউটডোরে। এই যে আমরা বাইরে রোদের আলোতে ছবিটা তোলা, আমাদের কোনো আলো আর্টিফিশিয়ালি
কন্ট্রোল করে দিতে হয়নি এখানে। এখানে সূর্যের আলোতে আমরা বাইরে ছবি, আবার এই ছবিটা এখানে নানা রকম আলো এখানে আছে, সেখান থেকে ছবিটা তোলা। এবং আলোগুলো কি আলো আমরা এখানে দেখছি, ব্লু না অরেঞ্জ না রেড না হোয়াইট, এই আলোগুলো কিন্তু আমাদের ইমোশনকে নিয়ে খেলা করে। যে আলোটা আমরা দেখছি সেই আলোটা ওই আলোর একটা ইমোশন আমাদেরকে দেয়। তো আপনার যখন ছবি আপনি তুলছেন, আপনি দেখবেন যে আমি ছবিটার কোন আলোটা এখানে নিয়ে খেলা হচ্ছে, কোন আলোটা আমি পাচ্ছি, এবং সেই আলোটা অ্যাকচুয়ালি কোন ইমোশনকে ট্রিগার করছে। তো সেইভাবেই অ্যাকচুয়ালি আমরা ছবিটা তুলি সেই ইমোশনটাকে দেখানোর জন্য, তাই না? এখানে এক এক ধরনের আলো আমাদের কিন্তু এক এক রকম ইমোশনকে ট্রিগার করে। তো এই পর্যন্তই। আমি ওই একই কথা দিয়েই খুব সব করি। এত নিয়ম এত কানুন কিছুই নাই, সব আপনার উপর। আপনি যদি বাঁকা করে ছবি তুলেও কিছু বোঝাতে চান, আপনি যদি পেছনে ক্যাওটিক ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু ছবিতে খেলা না করেও ছবিতে কিছু বোঝাতে চান, আপনার যদি মনে সেটা ভালো লাগে, সেটা আমরাও মেনে নেব, সেটাও আপনাদেরও ভালো লাগবে হয়তো। আপনার ভালো লাগাই আসল কথা। তো অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো রুল, অ্যাকচুয়ালি সবকিছু আপনার। একটা ছবিকে আপনার মতো করে তুলে ধরতে পারে আপনার উপর। তো ক্যামেরা লেন্স এগুলো অ্যাকচুয়ালি সেকেন্ডারি, প্রাইমারিতে আপনি, আপনার মন, আপনার হাত, আপনার চোখ, আপনার বুদ্ধি। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সপেক্টিভ থাকে। লেগেছে, আপনার ভালো নাও লাগতে পারে। আপনার কাছে যে ছবিটা দুর্দান্ত লেগেছে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? তো এটা সবকিছুই একদম পার্সপেক্টিভ। ঠিক আছে, তো এই তো আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানেই শেষ। আশা করি আপনারা বোর হন নাই, আপনাদের আশা করি ভালো লেগেছে। আমরা আজকে ক্লাসটা জাস্ট আপনাদের ফটোগ্রাফির উপর ভালোবাসাটা আনার জন্য, এবং আপনারা ভবিষ্যতে যে কারণেই ছবি তোলেন না কেন, প্রফেশনালি বা পার্সোনালি, আপনাদের যাতে ছবি তুলতে যাতে আপনারা আনন্দ পান। একটা ছবি তুলে আনন্দ পেলে পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, যে আমি একটা ছবি তুলেছি আমি আনন্দ পাচ্ছি, কারণ ছবিটা দেখতে খুব ভালো, একটা গল্প বলছে ছবিটা, একটা এক্সপ্রেশন আছে ছবিটায়, তখন কিন্তু আপনার ভালো লাগবে। এমনকি যে কোনো ক্ষুদ্র ছবি হোক, আপনার পার্সোনাল ছবি হোক, ছবি হোক, এবং কোনো ক্ষুদ্র বিষয় থেকে একটা ভালো জিনিস তুলে আনা, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে, তো আমি মাকামি ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি আজকে আমাদের ক্লাসটা। বাবর ভাই কথা কেটে আসছে আপনার লাস্ট কথাটা। ও আচ্ছা, না আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ আজকের মতো। বাবর ভাই আপনাকে অসংখ্য ডাবল ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসটা কন্ডাক্ট করার জন্য এবং ভালো মতো বলার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য। তো বাবর ভাই শেষে যে কথাটা বললো যে পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের প্রত্যেকেরই এক একটা দৃষ্টিকোণ আছে, এক একজন এক এক ভাবে দেখতে পছন্দ করি, এক একজনের পছন্দ এক এক রকমের। তো মেইন ম্যাটার হচ্ছে আপনি কি চিন্তা এবং দৃষ্টিকোণ, আপনার চিন্তা এবং দৃষ্টিকোণ, এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোন দৃষ্টিকোণ, কোন অ্যাঙ্গেল, কোন লেন্স এবং কোন চিন্তা থেকে আপনি বিষয়বস্তুটাকে তুলে ধরতেছেন, মানে উপস্থাপন করতেছেন, সেটা গুরুত্বপূর্ণ। আমি একটা ওয়ার্কশপ থেকে একটা জিনিস আমার খুব একটা কথা ভালো লেগেছে, একজন ইনস্ট্রাক্টর বলতেছিল যে আপনি যাই জানেন, আপনি অনেক কিছু হয়তো জানতে পারেন, কিন্তু আপনার ম্যাটার করবে আপনি ওই ব্যাপারটাকে কিভাবে উপস্থাপন করছেন মানুষের কাছে, এবং আপনার উপস্থাপনের উপর নির্ভর করতেছে তাদের রেসপন্সটা, সেই মানুষগুলির রেসপন্সটা, তাদের কতটুকু ভালো লেগেছে না খারাপ লেগেছে, তারা কতটুকু ওটার সাথে মিশে গেছে সেই বিষয়টা।
সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি যে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে জিনিসটার সাথে পরিচিতি করানো, জিনিসটার সাথে টাচ দেওয়ার। তো এখন আমি একটু আপনাদের কারো কোনো ফিডব্যাক থাকলে প্রথমে আমি একটু সৌভিকদার কাছে যাব। সৌভিকদা প্লিজ, আপনার কোনো ফিডব্যাক বা কোনো কিছু থাকলে একটু বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি খুব মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম। সুন্দর উপস্থাপনা, এবং আমি আশা করি যে আমরা যারাই ছিলাম এই প্ল্যাটফর্মে আজকে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি অন্তর্নিহিত যে সত্যগুলা বা যে কথাগুলা আমরা বুঝতে পেরেছি। তো আমি এখানে আজকে নিপো, আমি অনেক ধন্যবাদ, ডাবল ধন্যবাদ দিতে চাই। আপনাকে ডাবল ধন্যবাদ এত সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করি যে আমরা যারাই আজকে এখানে ছিলাম, যারা শুনেছি কথাগুলা, ফটোগ্রাফির প্রতি যাদের আসলেই ভালোবাসা থেকে আমরা কথাগুলা শুনেছি বা আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, সামনের দিনগুলোতে এটাকে আরো ভালোভাবে শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা অবশ্যই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকব। হয়তো সামনে আরো বড় প্রোগ্রাম হবে বা আরো বিশদ আকারে জানা যাবে। তো ওভারঅল সবাইকে এই সুন্দর সবার সময় বের করে আজকে আমরা কথাগুলো শুনলাম এর জন্য আমরা আসলে ধন্যবাদ ডাবল দিতে হবে না, আমার মনে হয় ট্রিপলই দিতে হবে। হ্যাঁ, যে এরকম একটা আমাদেরও ভালো লেগেছে আপনারা যে জন্য একটা অংশগ্রহণ করেছেন এবং শুনেছেন সুন্দর করে। প্লিজ সৌভিকদা কন্টিনিউ। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমার আমি বলবো যে এটা অনেক অনেক অজানা কথা যেটা আজকে জানতে পারলাম, তাই না? এইভাবে আসলে বাংলায়, তাই না, আমরা সব তো ইউটিউবে যেগুলো দেখি বেশিরভাগই ইংলিশে এরকম অনেকেরই, কিন্তু এত সুন্দর ভাবে মানে আমাদের নিজেদের কথাই মনে হচ্ছিল, তাই না? আমরা তো এরকম ছবি দেখি সব সময়, নদীর পাড়ে হোক বা রাস্তার পাশে একটা বাচ্চা, সবকিছু মিলায় হয়তো আমাদের সবারই ক্লিক করবে এরপরে যখন আমরা একটা ছবি তুলতে যাব, যে না ওইখানে তো শুনেছিলাম যে এইভাবে এটা হয় বা ওটা হয়। তো এই জ্ঞানটাকে আরো বাড়ানোর জন্য এখানে যারাই আছেন, আমি অনুরোধ করব যে সামনের দিনগুলাতে আরো যে প্রোগ্রাম গুলো আসবে বা আছে এটার উপরে বিশদ সেটাতে যুক্ত হয়ে নিজের ফটোগ্রাফি জ্ঞানটাকে বা নিজের স্কিলটাকে আরো সমৃদ্ধি করা। তো থ্যাংক ইউ ডাবল থ্যাঙ্কস, ডাবল ওয়েলকাম। আর কেউ যদি থেকে থাকেন কোনো ফটোগ্রাফি যে ক্লাসটা নিয়েছে এর ব্যাপারে কিছু যদি জিজ্ঞাসা করার কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন। কেউ কোনো স্টুডেন্ট কেউ কি আছেন যদি করতে চান, কেউ কিছু যদি বলতে চান? আচ্ছা, কেউ বলার আগে আরেকটা ব্যাপার বলি, আমরা ফটোগ্রাফি, আমরা ক্রিয়েটিভ স্কিলের বিভিন্ন কোর্স করাই, যেটা শুরুতে বলেছি। তো ফটোগ্রাফিরও আমরা ইন্ডিভিজুয়ালি এবং গ্রুপ ওয়াইজ পড়াই। তো আপনারা কেউ যদি ডিটেইলে শিখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওভাবে করে আপনাদেরকে আমরা মেইলে বা মেসেজে আমরা জানিয়ে দিব আমরা কি মডিউলে করাই। হ্যাঁ, ইউজুয়ালি আমরা সপ্তাহে একদিন ক্লাসটা করাই, অনলাইনে করানো হয় যেহেতু অফলাইনে করানোটা ডিফিকাল্ট, সো আমরা অনলাইনেই করাই। সো আপনারা কেউ ইন্টারেস্টেড থাকলে এটা আমরা আপনাদের সাথে করতে পারি, করাতে পারি। আর আরেকটা বিষয় সৌভিকদা, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আপনার স্টুডেন্টরা যদি ইন্টারেস্টেড থাকে, মানে ওরা যদি আরো ক্রিয়েটিভিটি স্কিলের ব্যাপারে আগ্রহী থাকে, তাহলে অন্যান্য যে ক্রিয়েটিভ স্কিল গুলি আছে, আইডিয়া কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, এগুলোর উপরও আমরা একটা বেসিক ক্লাস করাতে পারি ওদেরকে অনলাইনে। অবশ্যই খুবই ভালো উদ্যোগ, এবং আশা করি ফটোগ্রাফির মতো বাকি ক্লাসগুলোও ওদের জন্য খুব সহায়ক হবে।
হুম হুম। আর ওই যেটা সবিতা বললাম, আমরা পেইড কোর্সও করাচ্ছি। কারেন্টলি আমি নিজেও একটা এক্সক্লুসিভ কোর্স করাচ্ছি আইডিয়া এন্ড কমিউনিকেশনের উপরে। তো যারাই পেইড কোর্স করতে চান ইন্ডিভিজুয়ালি গ্রুপ ওয়াইজ, তারা সবাই ওয়েলকাম। আপনারা আমাদের সাথে যে কোনো ভাবেই যোগাযোগ করতে পারেন, সোশ্যাল মিডিয়া, ফোন, আমাদের সবই কন্ট্যাক্ট ডিটেলস ওয়েবসাইটে আছে। আমাদের ইমেলেও কন্ট্যাক্ট করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি জাস্ট লাস্টলি একটা জিনিস একটু দেখাবো, আমাদের কাজের পোর্টফোলিও গুলি। শুরুতে আমি আসলে ওভাবে ডিটেল দেখাইনি, জাস্ট কিছু পোর্টফোলিও আমি দেখাবো, যদি একটু জাস্ট আমাকে 5টা মিনিট সময় দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিনে এই যে এগুলো দেখা যাচ্ছে, কার্টুনটা দেখা যাচ্ছে? একটু যে কোনো একটা, হ্যাঁ, পুরো পুরো পেজটা দেখা যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে যে ওই একটা ঈদ কার্টুন আমি দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে? উম, আসতেছে কিছু? না, এখনো ফুল আকারে আসে নাই। ওইটা শেয়ার হয় নাই ভাই, ওই ঈদ কার্টুনটা পুরোটা শেয়ার হয় নাই। আপনি ওই স্ক্রিন ইয়ে করেন। আচ্ছা, আমি স্টপ প্রেজেন্টিং দিয়ে আবার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই এই কার্টুনটা আমরা কোভিড এর সময় করেছিলাম, ঈদ কার্টুন। আমি খুব কুইকলি যাব। এটাতে আমরা বুঝাইছি যে ঈদটা শুধুমাত্র মানুষের হবে তা না, এটা প্রাণীদের হতে পারে। ওই সময় প্রাণীরা খুব সাবলীল ভাবে বিচরণ করতে পারছিল, যেহেতু মানে অন্য সময় যেটা হয়, মানুষ গাছপালা কেটে ফেলে, পশু পাখিকে মেরে ফেলে। তো এই সময়টা তাদের জন্য একটু সাবলীল ভাবে বিচরণ ছিল। তো মানে এটা আমরা আমাদের টিম থেকেই করা হয়েছে, কনসেপ্টটা আমি দিয়েছি, আর ওরা আহ, আমাদের কার্টুনিস্ট কাজ করছে। আমি আচ্ছা, আমি আমার পরিচয় দিচ্ছি কিনা জানি না, আবার বলি আমি এখানে ফাউন্ডার হিসেবে আছি। আচ্ছা, এরপরে এটা ঈদ মোবারক ডিজাইন, আমাদের গ্রিটিংস ডিজাইন। এটা আহ, এখানে বোঝানো হয়েছে যে ঈদ মানে যে হ্যাপিনেস, ট্রু হ্যাপিনেসটা কিভাবে আসে এই জিনিসটা। এটা ঈদুল আজহার একটা কনসেপ্ট ডিজাইন। আমরা এগুলোকে ডিজাইন বলি না, আমরা কনসেপ্ট বলি, কারণ আমরা কনসেপ্টের উপর বেস করে আমরা ডিজাইন গুলি করি। এটা আর্ট ডে উপলক্ষে, এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আমরা এআই দিয়ে করেছিলাম, জেনারেটেড করেছিলাম। তারপর এটা একটা কার্টুন আর্ট ডে উপলক্ষে করছিলাম, যেখানে আর্ট মানুষকে বলতেছে যে তোমরাও বাঁচো, আমাকেও বাঁচতে দাও। এটা আমার আইডিয়া কমিউনিকেশন স্কিল এক্সক্লুসিভ কোর্সের পোস্টার। গ্রিতা থানবার্গের ও যে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, ওটা নিয়ে একটা কার্টুন করা হচ্ছিল। এটা দিওয়ালির ডিজাইন। এটা আমাদের নিউ ইয়ার ডিজাইন করা হয়েছিল একটা, আমাদের নেটওয়ার্ক কানেকশনটা যে গ্লোবালি আছে সেটাকে ইন্ডিকেট করে। তারপরে আমাদের আর একটা আমরা পোস্টার ডিজাইন করছিলাম রেইন ওয়াটার হারভেস্টিং এন্ড উইমেনের কানেক্টিভিটি নিয়ে, একটা এনভায়রনমেন্ট ডে উপলক্ষে করেছিলাম। এটা জয়েন্টলি করা হয়েছিল। এই নিউ ইয়ার যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে, এগুলো কি দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো নিউ ইয়ার ডিজাইনে আমরা ওই যে খাম যে হারিয়ে গেছে, ওই পুরানো অ্যান্টিক জিনিসকে আমরা এখানে এনে আর কি বোঝানোর চেষ্টা করছি। এটা আমার একটা ক্লাসের ছবি, আমার বিদেশি স্টুডেন্ট। শুরুর দিকে আমি অফলাইনে ক্লাস নিতাম কোভিড এর আগে। তো এটার একটা ছবি আর কি, যে একটা সেশনের একটা অংশ আর কি। এই যে আমি বাইরের একটা স্টুডেন্ট, মানে তার বয়স, শেখার যে কোনো বয়স নাই, উনি হচ্ছে সেটার প্রমাণ। ওনার নাম রিচার্ড ব্রোক, ওনার বয়স ছিল 65 এর মতো। তো সে আমার আইডিয়া এন্ড কমিউনিকেশনের কমপ্লিমেন্টারি ক্লাসটা করেছে, এই ক্লাসের একটা ছবি।
এই যে এইটাও যে মেয়েটা করেছে, এই মেয়েটা ফ্রান্সের, তাকে আমি একটা কনসেপ্টের একটা পার্ট বুঝাচ্ছিলাম। এই যে এটা বাংলাদেশি, আমাদের লোকালি একটা স্টুডেন্ট। তো এই ছিল ওভারঅল, আমরা এই পর্যন্ত এগুলোই করেছি। আর এর বাইরেও আরো আরো কাজ করেছি, যেগুলো এখন যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, আমি আর সময় নিচ্ছি না। তো আপনাদের আরো যদি ডিটেল জানার ইচ্ছা থাকে, আপনারা আমাদের ওয়েবসাইটটা কাইন্ডলি ভিজিট করবেন। আমি ওয়েবসাইটটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তারা একটু কাইন্ডলি ভিজিট করে নেবেন ওয়েবসাইটটা। আচ্ছা, আমি একটু বলি এখানে জাস্ট দুটো কথা। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা বড় কমিউনিটি আছে এখানে, যেটার পেছনে আমাদের মাকামের ভাইয়ের অবদান। এই কমিউনিটিটা যত আমাদের ক্রিয়েটিভ পিপলরা আছেন এখানে সবাই কানেক্টেড। ওখানে হ্যাঁ, ওখান থেকেই অ্যাকচুয়ালি আইডিয়া জেনারেট হয়, একজন আরেকজনের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, এখানে আমাদের একটা বড় কমিউনিটি আছে। তো টিসিবিসির একটা বড় অংশ কিন্তু কমিউনিটিটা, বাংলাদেশে যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করেন তাদের কমিউনিটির একটা ইয়ে আছে, আমরা নেটওয়ার্ক আছে, যেখান থেকে হলো আমরা আইডিয়া নেই, তাদের সাথে কমিউনিকেট করি, তারা আমাদের সাথে কোলাবোরেশনও করে কখনো কখনো। আর এই মানে এই প্রেক্ষিতেই আমাদের ওই খুব শীঘ্রই আমরা একটা অ্যানিমেশন নিয়ে কাজ করছি। আশা করছি যে ঈদের পরে মনে হয় না যে অ্যানিমেশনের কাজটা শেষ হবে। এটা অনেক বড় প্রজেক্ট, সময় লাগছে, কিন্তু এটা আমরা কন্টিনিউয়াসলি এটা এফোর্টটা দিয়ে যাচ্ছি এবং অ্যানিমেশনটা হয়তো বা এটা একটা শর্ট স্টোরি বলা যায়। হ্যাঁ, আমরা এবং ডায়ালগলেস। হ্যাঁ, হ্যাঁ, যারা করছে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশে এরকম কাজ হয়তো আগে হয়নি। তাদের একটা জাপানিজ অ্যানিমে থেকে ইন্সপায়ার্ড। তো এটা দেখলে ভালো লাগবে। আমি যত আমাদের প্রোগ্রেস দেখে আমাদের ভালো লাগছে যে এটা একটা ভালো কাজ হবে বাংলাদেশে। এটা হলে আপনারা কাইন্ডলি তখন আমাদের ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ নামে ফেসবুক গ্রুপ আছে। আর নিপু ভাই যেটা বললেন, আমাদের একটা চ্যাট গ্রুপ আছে, মেসেঞ্জার চ্যাট গ্রুপ। তো আপনারা যদি আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন। আমরা ফেসবুকে নিয়মিত আমাদের কাজগুলি শেয়ার করি এবং অন্যান্য ক্রিয়েটিভ নলেজ ইভেন্টস এগুলো শেয়ার করি। আর আমাদের যে 2Dর অ্যানিমেশনের কথা বললো, এটা আমাদের আরেক কলিগ আছে, আসলাম আসো। তো আসলাম এটা লিড করতেছে 2D অ্যানিমেশনের যে কাজটা হচ্ছে কোলাবোরেটলি। সোর্স নামে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আসলাম ওই 2Dর ব্যাপারে একটু শর্টলি বলো। জাস্ট আমরা 2Dটার লঞ্চিং বা সবকিছু নিয়ে একটু শর্টলি বলো আর কি। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছি আমরা। এটা আমাদের একটা শর্ট ফিল্ম ডায়লগ, গ্লোবাল অ্যাওয়ারনেস বলা যায় এটা। আমরা একটা ইন্টেনশনের উপর বেস করে আমরা করছি, রাইট? হ্যাঁ জি জি। হ্যাঁ, আসলাম বল। পরিবেশ এবং বাঁশের সব কালচার নিয়ে আর কি, কিছু কালচার আমরা তুলে ধরবো, যেখানে মানুষ যে ভুলগুলা করে এবং আসলে শুদ্ধতা কি করা উচিত সেটা নিয়ে আসলে মূলত কাজ হচ্ছে। এবং এটাতে কোনো প্রকার আমরা ডায়ালগ রাখছি না, এবং পুরোটাই হচ্ছে দিয়ে আর কি, মুভমেন্ট দিয়ে হচ্ছে এটা বোঝানো হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আশা করি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনারা আমাদের কাজে উৎসাহ দিবেন, এবং আমরা আপনাদের সাথে যাতে কানেক্টেড থাকতে পারি। তো ওইভাবে করেই যেন আমরা এই করি একসাথে। তো আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে আমরা এখানেই শেষ করতে পারি। কারো কিছু? রাহাত আহমেদ এখানে দেখছি, মাদিয়া লিরা, এমডি, নাসিমুজ্জামান মাসুদ, স্বর্ণা বিশ্বাস, তানজিম তাবাসসুম, আপনাদের কেউ কোনো কিছু যদি বলতে চান বলতে পারেন।
আচ্ছা, ওকে, তাহলে মনে হয় সবাই ক্লাস করে মনে হয় টায়ার্ড, আই থিঙ্ক। এখন তাহলে আমরা ক্লাসটা এন্ড আপ করে দিই। আর আমরা এই ক্লাস শেষের পরে এই রেকর্ড, এই ক্লাসটা রেকর্ডিং করা হয়েছে, এই রেকর্ডের ভার্সনটা বা লিঙ্কটা আমরা আপনাদের সাথে মেইলে শেয়ার করে দিব। আর আপনাদের মেইল কারো কোনো কেউ যদি না পেয়ে থাকেন কাইন্ডলি জানাবেন, বা মেইলের যদি চেঞ্জ হয়ে থাকে এটাও জানাবেন, কারণ আমরা মেইল দেওয়ার পরে দেখেছি অনেকে একটা বাউন্স ব্যাক করছে। তো যদি কোনো আপডেটেড মেইল থাকে জানাবেন। তো সৌভিকদা, আমরা তাহলে এন্ড আপ করে ফেলি, কি বলেন? পারি। হ্যাঁ, আমার মনে হয় স্টুডেন্টরা সবাই এখন একটু মনে হয় টায়ার্ড, কেউ কারো কিছু বলার মনে হয় নেই। হ্যাঁ, আর এই তো বৃষ্টিও হচ্ছে, অনেকের ইলেকট্রিসিটিও থাকছে না। এটা হ্যাঁ, একটা একটু কেটে আসতেছে আপনার কথা। বলছি যে আমাদের এই weather-টাও খুব একটা বেশি সাপোর্টিভ না। বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটিটা খুব ফল করছে, ও, কিছু মিলায় হতে পারে। আজকের প্রোগ্রামটা আসলেই ভালো হয়েছে। থ্যাংক ইউ, ডাবল থ্যাঙ্কস, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাকেও বিশেষভাবে ডাবল ট্রিপল থ্যাঙ্কস যে আপনি আপনার স্টুডেন্টদেরকে আমাদের সাথে কানেক্ট করিয়েছেন। এটা আমাদের জন্য একটা পাওয়া। আর ওরাও যে অ্যাটেন্ড করেছে, শুনেছে, এটাও আমাদের কাছে ভালো লাগছে। যাই হোক, তো ওদের থেকে একটু ফিডব্যাক শুনতে পারলে ভালো হতো, তাহলে আশা করি পরবর্তীতে আমরা কোন একটা মাধ্যমে ওদের ফিডব্যাকটা পাবো বা ইয়ে করে। হ্যাঁ, আসলে আমিও খুব লাকি, মানে আমার যে ইউনিভার্সিটি গুলোর সাথে আমি যুক্ত ছিলাম বা আছি, অধিকাংশ স্টুডেন্টই খুব বেশি স্কিলফুল এবং খুব আপডেটেড, এবং ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আসলেই খুব ভালো। তো সেই জায়গা থেকেই আসলে তখন কথা বলা, এবং ওদেরকে যদি আরেকটু এরকম সহযোগিতা বা এরকম একটা জায়গা দেয়া যায়, আমার ধারণা যে ওদের নিজ নিজ ক্ষেত্রে ওরা আরো বেশি ভালো করবে ওদের পছন্দের জায়গাগুলোতে। সেটাই আমাদের সেটাই আমাদের আসলে এখানে যাওয়া। তো আশা করি সবাই হয়তো সামনে যোগাযোগ করবে আরো লং রানের জন্য। হ্যাঁ, অবশ্যই আমরাও আশা রাখতেছি ওরা লং টার্মে আমাদের সাথে অ্যাটাচ থাকবে। আর ওদের সাথে আমাদেরও ইনশাল্লাহ পরবর্তীতে আরো আবার কানেক্টিভিটি হবে আশা করি। এই এই আশাই আর কি শেষ করছি। আর রাহাত আহমেদ, মনে হয় রাহাত আহমেদ শুরুতে কিছু বলেছিলেন, আপনি কিছু বলতে চান? জি ভাই, আসলে ক্লাসটা করেছি, হ্যাঁ, একটি বেসিক আলোচনা আর কি। এগুলো আমরা মানে সবকিছু শোনার পরে কি আমাদের শুরুর দিকের কথা মনে হচ্ছিল যে শুরুতে যেটা হয়, যেটা তুলি সেটাই খুব ভালো লাগে, সেটাই সবাইকে দেখাতে ইচ্ছা হয়। পরে আসলে আস্তে আস্তে যখন একটু ডিপ নলেজ হয় তখন দেখি যে আসলে এতদিন যেগুলো তুলছে ওগুলো কিছুই হয় নাই। তো এটা পরে পরে ওই ছবিগুলো নাকি হাসাহাসি হইতো আমাদের মধ্যে, যে আগে কি তুলতাম এখন কি তুলি। তো আসলে এই যে ডেভেলপমেন্ট গুলো হয় এগুলো গ্রাজুয়ালি আস্তে আস্তে, ফটোগ্রাফি একদিনের বিষয় না। আমি প্রায় ফিল্ড লেভেলে ওয়েডিং ফটোগ্রাফি করেছিলাম 3 বছর মতো। তো ওই শুরুতে প্রথমে খুব টায়ার্ড লাগতো, খুব বিরক্ত লাগতো, ছবি এখন পাচ্ছি না। তারপরে আস্তে আস্তে বুঝছি যে কোথায় ফল্ট গুলা হয়, কোথায় কমিউনিকেশন গ্যাপটা থাকে। আমি একটু ইন্ট্রোভার্ট আর কি, সো ওই জায়গাগুলোতে যে একটু কমিউনিকেট করতে আমার একটু সময় লাগে। তো আশা করি আপনার ইন্ট্রোভার্টটা দূর হয়ে যাবে। আমাদের সাথে কানেক্ট থাকলে আরো আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারটা আপনার আরো বেটার হবে আই থিঙ্ক। সো হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন নতুন যারা ফটোগ্রাফি শিখতে চায় বা আসতে চায় এই ফিল্ডে, তাদের আসলে যারা একটু ইন্ট্রোভার্ট বা কমিউনিকেশন একটু উইক, এই জিনিসটা আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত যে ফটোগ্রাফির পাশাপাশি কমিউনিকেশন স্কিলটা, আমি কোথায় যাচ্ছি, তাদের সারাউন্ডিংটা, তার বিশদ বিবরণটা জেনে নেওয়া, এটা আসলে জানতে পারলে এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই। আচ্ছা, কমিউনিকেশনের ব্যাপার যেহেতু বলছেন, আমি এই ব্যাপারে বলি, আমি কিন্তু আইডিয়া কমিউনিকেশনের উপরে একটা এক্সক্লুসিভ কোর্স করাচ্ছি। তো আপনারা চাইলে আগে একটা ট্রায়াল কোর্স ক্লাস করে তারপর আপনারা এক্সক্লুসিভ কোর্সটা চাইলে করতে পারেন। হ্যাঁ, আমি অলরেডি করাচ্ছি ইন্ডিভিজুয়াল লেভেলে। সো আমরা গ্রুপ এন্ড ইন্ডিভিজুয়াল দুইটা পর্যায়ে আমরা করাই আর কি। হ্যাঁ, তো আপনি চাইলে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন, বা একটা কনভিনিয়েন্ট টাইমে আমরা করতে পারি আইডিয়া এন্ড কমিউনিকেশনের উপরে। কারণ আইডিয়ার সাথে কমিউনিকেশনটা খুব একটা আরেকটা পরিপূরক বলা যায়। অবশ্যই। আর আপনার ক্লাস ওভারঅল কেমন লেগেছে, মানে ওভারঅলি কেমন মনে হয়েছে আজকের ক্লাসটা করে আমাদের?
তো ভালো লেগেছে। এখন আসলে আমি বেশ কিছু জুনিয়রকে অ্যাড করেছি, ওরা বললে আমার মনে হয় ভালো হয় যে কেমন হ্যাঁ, লেগেছে একটু বা কেমন যদি হতে পারে। আপনি যদি একটু হেল্প করেন এই ক্ষেত্রে, যদি আপনার কেউ থেকে থাকে এখন, সে যদি একটু বলে বা ইয়ে করে, তাহলে আমাদের ভালো লাগতো। এই বা- লীরা, সৃষ্টি, তোদের কেমন লেগেছে? তোরা তো ক্লাস করেছিস। হ্যাঁ, আমাদের ফিমেল কারো থেকে একটু শুনলে ভালো হবে, অলরেডি একজন মেল বলছে। So, তানজিম, তাবাসসুম বা ফেরদৌসী, সৃষ্টি দেখছি। তো আপনারা কি শুনছেন অনলাইনে? আচ্ছা, আমার মনে নেটওয়ার্কিং হয় ইস্যু হতে পারে, আসলে সব হ্যাঁ, দিকে ওই ঝড় যে হচ্ছে হুট করে। একজন কথা বলতে চাচ্ছে, প্লিজ। ফেরদৌসী, সৃষ্টি, জি। আসসালামু আলাইকুম। আমি জি, শুরুর দিকে কিছুটা মিস করেছিলাম, পরের থেকে আচ্ছা আচ্ছা, বেশ অনেকখানি জয়েন ছিলাম। হ্যাঁ তো যতটুখানি দেখেছি ততখানি বেশ ইন্টারেক্টিভ ছিল, বেশ অনেক কিছু জেনেছি। আবার শুরু থেকে যেগুলো আগে জানতাম সেগুলো আবার নতুন করে ঝালাই হলো। জি, আচ্ছা, ভালোই লেগেছে। যাক যাক, খুব ভালো লাগলো আপনাদের ফিডব্যাক শুনে। সো আশা করি যারা বাকি যারা শুনেছে তাদেরও ভালো লেগেছে। আর পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের ফিডব্যাক গুলি শেয়ার করতে পারেন, মেল, ফেসবুক, যে প্ল্যাটফর্ম গুলির কথা আমরা বলেছি। তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এরকম একটা কিছু কন্ডাক্ট করলাম আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো আমাদেরও তাহলে পরবর্তীতে আমরা হয়তো আরো বেটারলি করতে পারবো। আজকে যা বেটারমেন্টের তো শেষ নেই, তারপর আমরা আরো বেটারলি হয়তো প্রেজেন্ট করলাম। তো ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। আশা করি ভালো একটা দিনের শুভকামনায় আগামীকাল শুভময় হোক। আর সবাইকে অসংখ্য অসংখ্য ডাবল ধন্যবাদ আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আর ঠিক আছে, ওকে, বাই।